মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় সত্যজিৎ রায় মহাশয়ের একটি রোমহর্ষক ভূতের গল্প পাঠ করে শোনাবো। গল্পটির নাম তারিণী খুড়ো ও বেতাল। শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্ত বসে তাঁর জায়গাটায় বসে তাকে আরো টেনে নিয়ে খুড়ো বললেন, কই আর সবাইকে ডাকো। লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে। তাদের থমথমে ভাবটা তো কমেইনি, বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দকে ডেকে আনলো। ন্যাপলা এসেই বলল, এই বাদলা দিনে মোমবাতির আলোয় কিন্তু ভূতের গল্প তো, মানে যদি আপনার স্টকে আর থাকে। দুটো গল্প তো অলরেডি বলা হয়ে গেছে। আমার স্টক? আমার যা স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যায়। তার মানে 2002 নাইটস। আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে। আগে হ্যাঁ, বললেন খুড়ো, তবে সবচেয়ে ভূতের গল্প তা নয় অবশ্যই। এখানে বলে রাখি যে তারিণী খুড়ো গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনোদিন জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে ৪৫ বছর ধরে ভারতবর্ষে নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর অভিজ্ঞতার স্টক অফুরন্ত। আজকে কিসের গল্প বলবেন জিজ্ঞেস করলো ভুলু। আজকেরটা ভূতেরও বলতে পারিস, কঙ্কালেরও বলতে পারিস। কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না, বলল ন্যাপলা। তুই আর কি জানিস রে ছোকরা, এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল। শোনার যদি সাহস থাকে তাহলে তোদের বলতে পারি। আমরা ৫ জনে মিলে একসঙ্গে পরপর ৩ বার আছে এই বলার পর খুঁড়ো শুরু করলেন। আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ ২ পয়সা কামিয়ে আবার ভবঘুরে। কোচিন থেকে গেলাম কোয়েম্বাটোর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কুর্নুল, কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়ি না, ভালো হোটেলে থাকি। শহরে ঘোরার ইচ্ছে হলে ট্যাক্সি ডাকি। হায়দ্রাবাদে যাবার ইচ্ছে ছিল সালারজাং মিউজিয়ামটা দেখার জন্য। স্রেফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায়, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মিউজিয়াম দেখে গোলকোন্ডা একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবছি, এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল। হায়দ্রাবাদের আর্টিস্ট ধনরাজ মার্তণ্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য। তোরা রবিবর্মার নাম শুনেছিস কিনা জানি না। রাজা রবিবর্মা ট্রাভাঙ্কোর এক রাজবংশের ছেলে ছিলেন। পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজরাজার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং। কতকটা রবিবর্মা স্টাইলের ছবি আঁকে ধনরাজ মার্তণ্ড। আর আমি যখনকার কথা বলছি এই বছর ৩৫ আগে, তখন লোকটার খুব নাম, খুব পসার। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজ সিটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দেবে। তোদের তো বলেইছি সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স। তারপর ডন বৈঠক দেওয়ার শরীর, গায়ে জোব্বা, মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাই করে দিলাম, আর ডাকও এসে গেল ৭ দিনের মধ্যে। নতুন খুঁড়ে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলাম মার্তণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখি মনে হলো এককালে কোনো নবাবের হাভেল টাভেলি ছিল। চারিদিকে মার্বেল, মোজাইক, নকশা ছড়াছড়ি। পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পড়া বেয়ারা এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জোনা পাঁচেক ক্যান্ডিডেট অপেক্ষা করছে, যেন ডাক্তারের ওয়েটিং রুম।
এদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলুম না। আমি বসার মিনিট খানেকের মধ্যেই সে লোকের ডাক এলো। বেয়ারা ঘরে ঢুকে বিশ্বনাথ সোলাঙ্কি বলতেই চিনে ফেললাম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন? কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোকটি জিজ্ঞেস করলুম, আচ্ছা, যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু ৩টি ছবি পরপর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে। ভদ্রলোক আরো বললেন যে সোলাঙ্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে। ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে। তারপর বোম্বাই গিয়ে ফিল্মে হিরো হবার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি সব খবর দিলেন তিনি নিজে অবশ্যই একজন ক্যান্ডিডেট। ৫ জনের সকলেই মডেল হবার আশায় এসেছেন, তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটাই মোটের উপর ভালো। যদিও যাকে পৌরুষ বলে সেই জিনিসটার একটু অভাব আছে। আমার ডাক পড়লো সবার শেষে। যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলাম স্টুডিও। কারণ একদিকে রয়েছে বেশ বড় একটা কাঁচের জানলা, ঘরের একপাশে একটা ইজেল, আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এইসবের মধ্যে একটা ডেস্ক পাতা রয়েছে, আর তার দুদিকে দুটো চেয়ার। একটায় বসেছেন মার্তণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চুস্ত। শকুনি মার্কা নাক, ফেঞ্চকার দাড়ি, মাথার লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসছে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি, সাহেবি আর মুসলমানি পোশাকে এমন খিচুড়ি আর দেখিনি। ৫ মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপ, ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকেই সিলেক্ট করে নিলেন। ডেলি সিটিং এ ১০০ টাকা, অর্থাৎ মাসে ৩০ দিন কাজ হলে ৩,০০০। আজকের দিনে প্রায় ১০-১৫ হাজারের সামিল। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তাণ্ড আর ওদেরই ১৯ বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই। মার্তাণ্ডে পৌরাণিক পোশাকের স্টক বিরাট। পাগড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবন্ধ, তাগা, তাবিজ, নেকলেস সবই আছে। অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হলো। তার জন্য একটি জবরদস্ত ধনুকও তৈরি করে রেখেছেন আর্টিস্ট মশাই। হুসেন সাগর লেক থেকে ৫ মিনিটের হাঁটা পথে ১৫০ টাকা ভাড়ার ২টি ঘর নিয়ে নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেব হোসেন অতি সজ্জন ব্যক্তি। বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা। রোজ সকালে আন্ডার টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি। ৯টা থেকে ১টা পর্যন্ত সিটিং, তার মধ্যে চা পানের জন্য ১০ মিনিটের বিরতি থাকে ১১টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি। সন্ধ্যাবেলা লেকের ধারে একটু বেরিয়ে ১০টার সময় ঘুমিয়ে পড়ি। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হলো পুরাণের গল্প পড়ে মার্তণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা যেগুলো ওর মনে ধরেছিল। আমি জানতুম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুব জুৎসই, কিন্তু কাজের বেলা গন্ডগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি। ৪ মাস একটানা সিটিং দিয়ে ৮টা ছবি হয়ে হয়ে গেছে। এমন সময় একদিন সন্ধেবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি। এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলুম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালে বিছানায় শুয়ে আছি, মাথায় আর বাঁ হাতে বেদম পেন। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সয়টিদার ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা কিছুই না। যখন পড়েছি তখন রাস্তায় একখণ্ড পাথরে লেগে কনুইটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল ১৫০ টাকা, সেটি গেছে। আর আমার ৭০০ টাকা দামের সাথের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি, কারণ এই ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায়ই ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো ৩ হপ্তাহ। জখম হবার ৪-৫ দিনের মধ্যেই আমি মার্তণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিল আমার অবস্থা জানিয়ে।
3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায়। দুঃসংবাদ। মার্তণ্ড লিখেছে, বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছে। অমুক তারিখের মধ্যে 6খানা ছবি দিতে হবে, তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়। এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবে, ইত্যাদি। এ নিয়ে তার করার কিছু নেই, তাই অগত্যা সময় কাটানো এবং যা হোক কিছু রোজগারের জন্য অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু আধটু লিখতে শুরু করলাম। 6খানা ছবি আঁকতে মার্তণ্ডের লাগবে অন্তত 3 মাস, অর্থাৎ আমার প্রায় 9,000 টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তণ্ড সাহেবের। আমায় নাকি তার বিশেষ প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলো মার্তণ্ডের স্টুডিওতে। ব্যাপারটা কি? আমার একটা ভালো স্কেলিটন জোগাড় করে দিতে পারো, বললেন মার্তণ্ড সাহেব। 2-1জনকে বলে ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো। যদি পারো তো ভালো কমিশন দেব, আমার বিশেষ দরকার। জিজ্ঞেস করলুম, স্কেলিটনের প্রয়োজন হচ্ছে কেন? মার্তণ্ড বললেন, বেতাল পঞ্চবিংশতির ছবি আঁকবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুব উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে, 2 ক্রোশ দূরে শ্মশানে সিরিজ কাছে একটা মরা ঝুলছে, সেইটাই তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারে এক কোপে কেটে ফেলতি মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিল, এও হলো জিন্দা লাশ। এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেঁয়ালি গল্প বলছে। রাজা যদি হেঁয়ালি ঠিক উত্তর দেন, তাহলে মরা আবার তার কান থেকে শিরিষ কাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন, তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি মার্তণ্ডকে বললুম, কিন্তু সাহেব, বেতাল তো কঙ্কাল নয়, সে তো শবদেহ। মার্তণ্ড বললে, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো? হবে বই কি, বললে মার্তণ্ড। আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয় ডর নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কিনা। বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এই কিন্তু অল্প খরচ হবে না, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতে হতে পারে। মার্তণ্ড আমার হাতে 2,000 টাকা দিয়ে বললে, এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দেব 200। স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে। যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তা নয়, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর, এখানকার নারী নক্ষত্র জানেন। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, একটা স্কেলিটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল, সেটা বলতে পারবো না। আর সেটা এখনো সে লোকের কাছে আছে কিনা তাও জানি না। সে লোক কে? এক ম্যাজিশিয়ান, বললেন হোসেন সাহেব। আসল নাম কি জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো। তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলতো, দুজনে পাশাপাশি হাঁটাচলা করতো। সে এক তাজ্জব ব্যাপার। খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিশ পায়নি। ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম। আচ্ছা, সে কি হায়দ্রাবাদেরই লোক? হ্যাঁ, তবে তার ঠিকানা আমি ঠিক জানি না। অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালের ঠিকানা পাওয়া গেল। আশ্চর্য, গিয়ে দেখি লোকটা এখনো সেখানেই আছে। চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে 2টি ঘর নিয়ে তিনি থাকেন। বয়স 80-টাশি হবে। মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথম কথায় বললেন, বাঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে।
লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবার আর ভণিতা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে আর যদি সেটাকে সপ্তাহখানেক জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইমপ্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি ২,০০০ টাকা দিতে রাজি হয়েছেন। সে কঙ্কাল কি এখনো আছে? একটা কেন, দুটো আছে। আমি একটু থতমত খেয়ে গেলুম। আরে কঙ্কাল তো তোমারও আছে, বললেন ভোজরাজ। নেই কি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কনুইয়ের কাছে হাড়ে চিড় ধরলো, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল। তুমি জোয়ান বলেই জোড়া লাগলো। আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিন উঠতে হতো? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কে জখম করলো সেটা বলতে পারেন? এ ভেরি অর্ডিনারি গুন্ডা, বললেন ভোজরাজ। তবে তার পিছনে অন্য কেউ আছে কিনা জানি না, থাকতে পারে। সেটা জানতে পারে আমার কঙ্কাল। সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল, আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর। ২,০০০ পেলে সব শোধ হয়ে যাবে, আমিও নিশ্চিন্তে মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এই কঙ্কাল কিন্তু যে সে কঙ্কাল নয়। যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটির থেকে ৫ হাত শূন্যে উঠে যোগ সাধনা করতেন, বায়ুর থেকে আহার্য আহরণ করতেন, ফলমূলের দরকার হতো না। তার তেজ ছিল অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘটি বাটি সরাতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙুল বেঁকে যায়, কুষ্ঠ। কেউটে ছোল মারতে এলে সাপ ভস্ম হয়ে যেত, বাবাজির কিছু হতো না। আমি একটা কথা না বলে পারলুম না, কিন্তু এ বাবাজির কঙ্কালকেও তো আপনি বশে এনেছিলেন। একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শোনো, বললেন ভোজরাজ। কঙ্কালকে আমি কোনোদিন বশে আনিনি, এ সবই তার খেলা। অন্য যা ম্যাজিক দেখাতুম সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতি কারসাজি। লোকে ভাবতো কঙ্কালের মধ্যে বুঝি কলকবজা আছে। আসলে কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা ১০ বছর তার পথসেবা করি। তখন আমার তরুণ বয়স, ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল, এই পর্যন্তই। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা, তোর উপর আমি খুশি হয়েছি। তো তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি, তোর অনেক কাজ আছে। তুই হবি ভোজবাজি রাজা, তোর নাম হবে। যে কাজে নাম করবি সেই কাজেই আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতিদান দেব। তবে সেটা এখন নয়, আমি মরবার পর। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন তারিখ দিয়ে বললেন, এই দিনে যাবি তুই নর্মদার তীরে মান্ধাতা শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ। সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি ৯৯৯ পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ, আর বাবুল গাছের মধ্যে আকন্দ চুপের পাশে একটা কঙ্কাল। সেটাই আমি। সেটাকে তুই নিয়ে যাস, সেটাই সাহায্য করবে তোর কাজে, তোর আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে। তারপর কাজ ফুরিয়ে গেলে সেটাকে নদীর জলে ফেলে দিবি। যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না, তখন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি। সব শুনে টুনে ফৌজদারকে জিজ্ঞেস করলাম, ওটা জলে ফেলে দেবার সময় কি এখনো আসেনি? ফৌজদার বললেন, না, আসেনি। একবার মুশির জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশি জন্ম তো? হ্যাঁ। পঞ্চমী তিথি? আগে হ্যাঁ। তবে তুমিই সেই লোক। অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি সিধে লোক। বাবার কঙ্কালে হিল্লেটা তোমার হাত দিয়ে হলে ভালোই হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগতো। তিনি সাচ্চা লোক পছন্দ করতেন। তাহলে এখন কি করতে হবে? আগে এই বাক্সটা খোলো। ঘরের এক পাশে একটা বড় কাঠের সিন্ধুকের দিকে দেখিয়েছেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললাম।
ভেতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মকপলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো রয়েছে। ভৈরাজ বললেন, ওটাকে তুলে বাইরে আনো। দেখলাম মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁজরাটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলুম। ভৈরাজ বললেন, ওটাকে দাঁড় করাও। করালুম। এবার হাত দুটো ছেড়ে দাও। হাত সরিয়ে আনলুম। আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজের থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্ট নেই। এবার ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একবারে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লুম স্কেলিটনের সামনে। যা করছো তা বিশ্বাস করে করছো তো? জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনের সব কপাট খোলা ভোজরাজজি। আমি হাঁচি, টিকটিকি, ভূত, প্রেত, দত্তি দানা, বেদ, বেদান্ত, আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি। ভেরি গুড। এবার তুমি ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও। কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন। তারপর বললেন, আজ সন্ধ্যায় কি করছো? কেন বলুন তো? আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব। তুমি এলে ভালো হয়। আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না। না, এটার জন্য স্পেশাল ব্যবস্থা, বললেন মার্তণ্ড। এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে। আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিং এর ব্যবস্থা করেছি। আমি সেটা তোমাকে দেখাতে চাই। কিন্তু মডেল যদি আপত্তি করে? তুমি যে ঘরে আছো সেটা সে জানবেই না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর এই কোণটাতে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে। তার পিছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না। এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতুম ফুল লাইটের পিছনে দর্শকদের প্রায় দেখাই যায় না। এও সেই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলাম। একটা ধুকপুকুনি ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে হাজির হলো মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবশরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিল স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করার মতো ব্যাপার সেটা। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এরকম আলোরই দরকার। মার্তণ্ড বসে আছে ক্যানভাসের সামনে, তার পাশে একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করলো। সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম সে ঘরে মডেল তৈরি হচ্ছেন। এবারে আর একটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হলো কঙ্কাল। একটা হেয়ার স্ট্যান্ডের ডাঁটির থেকে সেটা ঝুলছে। তার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। 32 ফাটি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলে মনে হয় সেটা হাসছে। একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল। তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে। পাকানো গোঁফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা হু হু করে উঠল, কারণ এই পাটটা আমারই পাবার কথা। দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হেয়ার স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন, এটার হাত দুটোকে তোমার কাঁধের উপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাঁ হাত দিয়ে চেপে থাকো। দেখলুম মডেল দিব্যি মার্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করলে। লোকটা সাহসের প্রশংসা না করে উপায় নেই। মার্তণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমিই মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মার্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট পাঁচেকও হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোঙানির শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। সে খালি বললে, স্টেডি স্টেডি। কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না, সে এপাশ ওপাশ করছে।
আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছুই বলা যায় না। হোয়াটস দ্য ম্যাটার? বেশ বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তণ্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালের হাত দুটা ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলছে কোমরটাকে, সেটা কোনোদিন খোলা যাবে বলে তো মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয়। তার গোঙানি ক্রমে পরিত্রাহী আর্তনাদে পরিণত হয়েছে। আর সে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতে সমস্ত শক্তি দিয়ে কঙ্কালে হাত দুটোকে আলগা করার চেষ্টা করছে। মার্তণ্ডটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন্ড চেষ্টা এবং শক্তি প্রয়োগে কোনো ফলই হলো না। মার্তণ্ড হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেওয়ালে গায়ে এলিয়ে পড়ল। আমার কিংকর্তব্যবুর ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যে মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে। এদিকে ঘড়ঘড়ে গলায় মার্তণ্ড বলছে, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলাম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধা দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভোঁ করে উঠল। রাজার চুল, গোঁফ, গালপাট্টা, পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়েছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়ে জাজ্জল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম, এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমিই মারিয়েছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই। সোলাঙ্কির চোখ ঠিকরে বেরিয়ে আসছে। সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসায় গলায় বললে, ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ সেভ মি, প্লিজ। আমি মার্তণ্ডের দিকে ফিরে বললাম, তুমি সাক্ষী, শুনলে তো, কারণ একে আমি পুলিশে দেব। মার্তণ্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালে কান ধরে মৃদু টান দিতেই সেটা রাজার কান ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপরে অবশ্যই সোলাঙ্কি মশাইয়ের আর মডেল হওয়া হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণীচরণ বাড়ুজ্যে। ঘটনাটা মার্তণ্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরোদমে কাজে লেগে গেলেন। বেতারের ছবি শেষ হওয়ার পরদিনই মুন্সি নদীর জলে কঙ্কালটাকে ফেলে দিলাম। চোখের নিমেষে সেটা তলিয়ে গেল জলের তলায়। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।